মাত্র কয়েক বছর আগেও তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তাইয়েপ এরদোয়ান প্রায়ই নেটোর মিত্রদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়তেন। অথচ এখন গুরুত্বপূর্ণ এক সম্মেলনে জোটের নেতাদের তিনি স্বাগত জানাচ্ছেন আঙ্কারায়। নেটোর সবচেয়ে প্রভাবশালী কিছু নেতাও অস্বাভাবিক উষ্ণ প্রশংসায় মুখর। এরদোয়ান একজন মহান নেতা, অত্যন্ত শক্তিশালী ব্যক্তিত্ব এবং তার রয়েছে এক দুর্দান্ত সামরিক বাহিনী। তিনি তুরস্ককে ভালোবাসেন এবং চমৎকার কাজ করছেন। তুরস্ক এখানে যা করছে তা থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, কারণ আমরা এখন আরো বিপজ্জনক এক বিশ্বে বাস করছি। এই সবই বাগাড়ম্বর মনে করে এড়িয়ে যেতে পারেন, কিন্তু বিশ্লেষকরা বলছেন কয়েক বছর আগের তুলনায় নেটোর কাছে এখন আঙ্কারার গুরুত্ব আরো অনেক বেশি। নিঃসন্দেহে তুরস্ক এখন আরো গুরুত্বপূর্ণ মিত্র হয়ে উঠেছে। ইরান ও সিরিয়ার পাশে এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অঞ্চলের কাছেই তুরস্কের অবস্থানকে কেউ এড়িয়ে যেতে পারবে না। ইউরোপ ও মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল অঞ্চলের মাঝখানেও রয়েছে দেশটি। এই মানচিত্রটি দেখুন। ইউরোপ, কৃষ্ণসাগর এবং মধ্যপ্রাচ্যের মাঝখানে তুরস্কের অবস্থান। নেটো এখন যেসব চ্যালেঞ্জ বা সংঘাতপূর্ণ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে তার অনেকগুলোই তুরস্কের একেবারে কাছাকাছি। ইউক্রেনের রুশ আগ্রাসন ইউরোপের নিরাপত্তায় তুরস্কের ভূমিকাকে আরও অনেক বেশি গুরুত্বপূর্ণ করে তুলেছে। যুক্তরাষ্ট্রের পর নেটোর দ্বিতীয় বৃহত্তম সামরিক বাহিনী তুরস্কের, এবং দেশটির প্রতিরক্ষা খাত দ্রুত বড় হচ্ছে। ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং যুদ্ধজাহাজ তৈরি করা হচ্ছে। প্রেসিডেন্ট এরদোয়ান মনে করেন এই অবদানের জন্য তুরস্কের আরও বেশি স্বীকৃতি পাওয়া উচিত। ইউরোপের নিরাপত্তায় তুরস্ক যে অপরিহার্য অবদান রাখে তা অনেক সময় উপেক্ষা করা হয়। তবে একদিকে যখন নেটোর সম্মেলন আয়োজন করা হয়েছে, অন্যদিকে তুরস্কের অভ্যন্তরে রাজনৈতিক স্বাধীনতা সংকুচিত হয়ে আসছে। বিরোধী দলের উপর চাপ নজিরবিহীন পর্যায়ে পৌঁছেছে। এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমামুলুকে গ্রেপ্তার করার পর দেশটিতে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। নেটোর সম্মেলনকে সামনে রেখে রাজধানী আঙ্কারায় বিক্ষোভ এবং জনসমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণ দেখিয়ে কর্তৃপক্ষ 2 শতাধিক মানুষকে আটক করেছে। আটক হওয়াদের মধ্যে রয়েছেন আইনজীবী, অধিকারকর্মী এবং একজন শিক্ষাবিদও। স্বাধীন নানা গণমাধ্যমের অনেক তুর্কি সাংবাদিককে এই সম্মেলনের সংবাদ সংগ্রহের অনুমতিপত্র দেয়া হয়নি। গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা সংস্থাগুলো এর সমালোচনা করেছে। ইউরোপীয় মিত্র সহ অনেক মিত্র দেশই যে তুরস্ককে ক্রমশ কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা হিসেবে দেখছে তা আর গোপন কিছু নয়। বছরের পর বছর ধরে গণতন্ত্রের পশ্চাৎপসরণ, বিরোধী দল ও সুশীল সমাজের উপর চাপ এবং বিশেষ করে সাংবাদিকদের উপর দমন পীড়নের ঘটনার পরই এই শীর্ষ সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। আর এর ফলে নেটো এক অস্বস্তিকর পরিস্থিতিতে পড়েছে। নেটো নিজেকে গণতন্ত্র, ব্যক্তি স্বাধীনতা এবং আইনের শাসনের ভিত্তিতে প্রতিষ্ঠিত একটি জোট হিসেবে বর্ণনা করে। তাহলে মিত্র দেশগুলো কি মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে প্রকাশ্যে এরদোয়ানের সমালোচনা করবে? বর্তমানে নেটো এবং ইউরোপের কাছে ভূ রাজনৈতিক চ্যালেঞ্জগুলো এতটাই গুরুত্বপূর্ণ যে তারা মূল্যবোধ কেন্দ্রিক কোনো মতপার্থক্যকে নেটো শীর্ষ সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়ে হতে দিতে চায় না। আমার মনে হয় এই সম্মেলনে তুরস্কের অভ্যন্তরীণ বিষয়গুলো অনেক কম গুরুত্ব পাবে এবং সেগুলোর উপর খুব একটা জোর দেওয়া হবে না। তাতে লাভটা হবে এরদোয়ানেরই। পশ্চিমা সরকারগুলোর সঙ্গে বছরের পর বছর ধরে চলা টানাপোড়েনের পর তাদের নিজ দেশে আতিথেয়তা দেওয়ার মর্যাদাটাও পাচ্ছেন তিনি। তুরস্কে গণতন্ত্রের পশ্চাৎপসরণ এবং বিভিন্ন বিষয়ে মতপার্থক্যের কারণে নেটোভুক্ত অনেক দেশের উচ্চ পর্যায়ের বৈঠকে প্রেসিডেন্ট এরদোয়ানকে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে জোটের মধ্যে নিজের ফিরে আসার বার্তা দেওয়ার জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ। এরদোয়ানের জন্য এই শীর্ষ সম্মেলনটি কূটনৈতিকভাবে ফিরে আসার একটি সুযোগ হতে পারে, আর নেটোর জন্য এটি একটি কঠিন বাস্তবতা। ক্রমশ আরও বিপজ্জনক হয়ে ওঠা পৃথিবীতে আন্তর্জাতিক নিরাপত্তার অগ্রাধিকারগুলো প্রায়ই গণতান্ত্রিক উদ্বেগের চেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে।